ওকে, সো তাহলে সেকেন্ডটা ছিল আমাদের ভ্যালু অফ দ্য প্রোডাক্ট, যেটা আমি বলছিলাম যে কারো কাছে ব্র্যান্ডটা ভ্যালু, কারো কাছে নন ব্র্যান্ডটা কোয়ালিটি, মানে কারো কাছে ব্র্যান্ডটা কোয়ালিটি, কারো কাছে নন ব্র্যান্ডটা কোয়ালিটি। এইভাবেই কিন্তু আমরা জিনিসটা করতে পারি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ফিটনেস ফর ইউজ। আচ্ছা, বাই এনি চান্স আপনারা কি একটা বল পেনের সাথে পরিচিত কিনা? বল পেনের নামটা হচ্ছে ইকোনো। জি স্যার, আমি পরিচিত। জি এটা স্যার। ইউজ করছেন? জি স্যার। এই ইকোনো বল পেনটা কবে মার্কেটে আসছিল জানেন? না স্যার, সেটা জানি না। এটা আসছিল 80s এর মাঝামাঝিতে, 85-এ প্রবাবলি। তো ওই সময় আমরা মানে এই বল পেনটা ইউজ করি, এবং দ্যাট ওয়াজ ইয়েস, আমরা যখন ইন্টার পরীক্ষা দেই তখন এই বল পেনটা আমরা ইউজ করতাম। সো 3-4টা কলম, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার ওয়ান টাইম বল পেন ইন বাংলাদেশ, ফার্স্ট এভার ওয়ান টাইম বল পেন। আচ্ছা, এবং সেটা একচেটিয়া মার্কেট নিল, একচেটিয়া মার্কেট নিয়ে নিচ্ছে। কিন্তু ওই কলম আমরা ইন্টারভিউ পরীক্ষায় ঠিকই নিয়ে যেতাম, কিন্তু যেটা করতাম সেটা হচ্ছে যে সাথে রেড লিফ বলে একটা বল পেন ছিল, আপনারা কি জানেন? এটা জাপানিজ একটা কলম ছিল, রেড লিফ। ওই টাইমে খুব জি স্যার, খুব দাম করা যেত। ভারত ছিল স্যার কলমটা। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, তো ওই এটা কেন নিতাম, কারণ কয়েকটা প্রবলেম ছিল ইকোনো। নাম্বার ওয়ান, অনেকক্ষণ লিখলে, প্রথম যখন ইকোটা বের হয়, আপনারা এটা পাননি হয়তো, প্রথম যখন এটা বের হয় তখন এটা ছিল হচ্ছে হেক্সাগন, হেক্সাগন ছিল। তো লেখার সময় আঙ্গুলে কড়া পড়ে যেত, মানে বেশ প্রেসার পড়তো এবং কড়া পড়তো। আচ্ছা, আরেকটা ছিল যে লেখার সময় কালি কখনো একটু ফ্লোটা বেশি হইতো, কালি একটু কম হইতো। আর সবচেয়ে বাজে ব্যাপার ছিল, যেটা নিয়ে কেউ যদি অফিস যেত সাদা শার্টের পকেটে ঢুকায়, দেখা যেত যে পকেটের কোনাটা কালিতে ভরে গেছে, লিক করতো কালি। এরপরে কিন্তু মেটাডোর আসলো, এবং মেটাডোর এই প্রবলেমগুলো অ্যাড্রেস করে কিন্তু ইকোনোকে মার্কেট থেকে বের করে দিল। এখন আর ইকোনো নাই, মেটাডোর একচিটিয়া মার্কেটে নিয়েছে। কারণটা কি? দোজ ইকোনো ওয়াজ নট গুড ফর ইউজ, মানে ফিট ফর ইউজ। ফিটনেস ফর ইউজ বলতে আমরা এটাই বুঝাই যে যেই প্রোডাক্টটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, যে প্রোডাক্টটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। মানে স্যার এটা ইউজার ফ্রেন্ডলি এরকম কিছু? ইউজার ফ্রেন্ডলি শুধু না, ইউজার ফ্রেন্ডলি যেমন ফর এক্সাম্পল নাপা ট্যাবলেট। নাপা ট্যাবলেটটা কি হচ্ছে যে আপনার কিন্তু সবাই নাপা ট্যাবলেট খায়, কিন্তু প্রবলেমটা কি হয়, এটা কিন্তু কিডনির জন্য খুব ভয়ানক, তবে নেগেটিভ কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আছে। ঠিক আছে? সো এখন আমরা ফিটনেস ফর ইউজ বলবো যেই প্রোডাক্টটা বা যে কম্পোনেন্টটা শুধুমাত্র পজিটিভ ইম্প্যাক্ট দেয়, সেটাকে আমরা বলবো ফিটনেস ফর ইউজ। ঠিক আছে? স্যার, জি বলেন। স্যার এটা শেষ হলে ফার্স্ট ওয়ান আরেকবার বলবেন? কোনটা? কনফরমেন্স? কনফার্মেন্স, জি স্যার। এটা হচ্ছে একটা প্যারামিটার। প্যারামিটারটা হচ্ছে যে আপনি মনে করেন কিছু একটা জিনিস কিনতে গেলেন, আপনি একটা স্পেসিফিকেশন দিবেন, এই স্পেসিফিকেশন অনুযায়ী আপনি জিনিসটা পেলেন কিনা, আপনি এত এই প্রসেসর দিচ্ছেন, এই হার্ড ড্রাইভ দিচ্ছেন, এগুলা এগুলা পাচ্ছেন কিনা। দ্যাটস মিন হচ্ছে যেটা চাই সেটা পাচ্ছি কিনা। এক্স্যাক্টলি, এবং ওই প্যারামিটার গুলা পাচ্ছেন কিনা, মানে ওখানে মেজারমেন্ট একটা ব্যাপার আছে, স্পেসিফিক যা চাচ্ছেন ওটি আপনি পাচ্ছেন কিনা। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। এরপরে আসি আমরা প্রোডাক্ট সাপোর্ট। প্রোডাক্ট সাপোর্ট মানে কি বলেন তো? প্রোডাক্ট সাপোর্ট মানে হচ্ছে আফটার সেল সার্ভিস। বুঝতে পারছেন? প্রোডাক্ট সাপোর্ট হচ্ছে আফটার সেল সার্ভিস। তার মানে আপনি যে প্রোডাক্ট আমাকে বেচলেন,
1 বছর 2 বছর 3 বছর সাপোর্ট আপনি প্রোভাইড করতেছেন কিনা, এটাও কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা ইস্যু। যার কারণে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে মানুষ কিন্তু এখন শোরুম থেকে কিনে কেন, জাস্ট টু গেট দ্য সাপোর্ট। স্যার আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিসটাই হচ্ছে আমার প্রোডাক্ট সাপোর্ট। বুঝতে পারছেন? আচ্ছা, ফাইনালি হচ্ছে দেখতে কেমন জিনিসটা। এই জন্য দেখবেন যে কোনো প্রোডাক্টের আউটলুকটা খুব সুন্দর করে, প্যাকেজিংটা খুব সুন্দর করে, সবকিছু মিলায় সবকিছু আপনাকে অ্যাট্রাক্টিভ, মানে অ্যাট এ গ্ল্যান্স যেন জিনিসটা দেখে আপনার পছন্দ হয়, যেন অ্যাট এ গ্ল্যান্স জিনিসটা দেখে আপনার পছন্দ হয়। এই জন্যই কিন্তু মানুষ এই যে দেখাটা ইম্পর্টেন্ট। তানভীর হাত তুলছেন, তানভীর কিছু বলবেন? আমি তো হাত তুলি নাই স্যার, আগে তুলছিলাম যখন ইয়ে এই চলে যে হাত তোলা গিয়েছিল। আছে তো, তাহলে একটু নামায় ফেলেন হাতটা আপনার। হ্যাঁ, নামে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে। তাহলে এই 5টা আমরা বলবো মোটামুটি কাস্টমার স্যাটিসফ্যাকশনের পয়েন্ট। বলুন তো এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার শেষেরটা কি বললেন? অ্যাট এ গ্লেন্স প্রোডাক্টটা অ্যাট এ পছন্দ গ্ল্যান্স হচ্ছে জিনিসটা কি? আপনাকে অ্যাট্রাক্ট করে কিনা, ওকে। অ্যাট এ গ্ল্যান্স জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করছে কিনা, মানে দেখেই পছন্দ হচ্ছে কিনা। আমি কোয়ালিটি পরে মানে ভিতরে কি আছে পরে চিন্তা করব, আগে আউটলুকটা সুন্দর কিনা। ওকে, নেক্সট হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট। এটা আমি এখানে স্লাইডে পড়াচ্ছি না, এটা আমরা একটু ভিন্নভাবে বলি যে এই যে এমপ্লয়ি ইনভলভমেন্টের ব্যাপারটা আসে। আপনারা কি আইএসও নামটা শুনছেন? জি জি স্যার। স্যার। Yes, আইএসও sir. তে কি হয় জানেন? Certification, sir. Quality ইয়েস, হোয়াট ডাজ certification. ইট মিন? আইএসও তে কি হয়? আইএসও তে কি হয় কেউ জানেন? স্যার এই যে অডিট করে কোনো অডিটের পরে একটা সার্টিফিকেট প্রোভাইড করে স্যার। হ্যাঁ, কিন্তু আইএসও এটা কি হয় জানেন কিনা? ফুল মিনিংটা স্যার? আইএসও, ইয়েস। আচ্ছা, এটা জানার কথা অনেকেরই। এটা বেসিক্যালি অনেকে ভুল বলে জিনিসটাকে। আহ এটা বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এভাবে বলে, কিন্তু আসলে একটু ভুল আছে। আইএসও একটা গ্রিক শব্দ, এটা মানে হচ্ছে ইউনিফর্ম বা কাইন্ড অফ সিমিলার বা এরকম একটা ইভেন্ট, এরকম কথা বলে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা মিন করে যে আইএসও যখন সার্টিফিকেশনটা হয়, যারা সার্টিফিকেশন দেয় তাদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। মাথায় রাখবেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আচ্ছা, এটা সার্টিফিকেশনের ক্ষেত্রে কিছু অডিটের ব্যাপার থাকে, এবং আমি অনেকদিন এটা কাজ করছিলাম। এবং অডিটের ব্যাপারে হয় কি যে অনেকের সাক্ষাৎকার, ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন লেভেলে। আমরা মনে করি প্রোডাকশন এবং কোয়ালিটি হচ্ছে কোয়ালিটির দায়িত্বে, কিন্তু আসলে তা না। এখানে সবাই জড়িত, তার মানে টপ বস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সবাই সবাই জড়িত। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার উপরের দিকে যদি চিন্তা করেন যে এমডি বা সিইও থেকে একদম নিচে যদি আপনার সোয়াইপার বা সিকিউরিটি গার্ড, সবাই কিন্তু এর মধ্যে আছে। তার মানে কি প্রত্যেকের জায়গা থেকে আহ প্রত্যেকের জায়গা থেকেই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তার মানে কোয়ালিটি ইজ নট অনলি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য production people, quality is not only the responsibility of quality people, quality is responsible for each and every person is responsible for the quality. So employee involvement বলা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে টপ থেকে বটম পর্যন্ত যত লোক আছে, everyone have to have the quality consciousness and then he need to practice this on his daily life. ধরেন আমার যদি কোম্পানির প্রতিটা লোক বলে যে আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হবে না, আমার হাত দিয়ে কোনো ডিফেক্টিভ বের হবে না, আমার হাত দিয়ে কোনো সেকেন্ড টাইম করা লাগবে এরকম কাজ হবে না, তার মানেটা কি? এই যে এটা হবে না, তার মানেটা কি
যে যদি আমার কোনো খারাপ কিছু না হয় তার মানে তো সেটা ভালো, তাই না? কাজে এখানে বলা হচ্ছে যে each and every person have to have the quality consciousness and he or she need to practice it in his daily working life. Doesn't matter whether he is working in which department, doesn't matter. যে কোনো ইভেন যে সোয়াইপ করছে ফ্লোরটা সেও ঠিক মতন করতেছে কিনা, বালুগুলো ঠিক মতন যাচ্ছে কিনা, না এটা প্রোডাক্টে গিয়ে ক্ষতি করতে পারে, আবার একটু বেশি পানি হলে মানুষ আছাড় খাবে, এটাও তার কোয়ালিটি কাজ হবে না। সিকিউরিটি গার্ড ঠিক মতন গেটটা মেনটেন করতেছে কিনা, যেটা আপনার নিচে এখন বসানো হয়েছে যে আপনার আইডি কার্ড দিয়ে ঢুকতে হচ্ছে। অনেকে সিকিউরিটি গার্ডের থেকে বলছে ভাই আইডি কার্ড আনিনি, একটু সরেন, একটু ঢুকতে দেন। কোনো সময় ঢুকতে দেয়, কোনো সময় ঢুকতে দেয় না। তো যে ঢুকতে দিচ্ছে সে কিন্তু প্রপার কাজটা করতেছে না, যে ঢুকতে দিচ্ছে না সে কিন্তু প্রপার কাজটা করতেছে। তার মানে কোয়ালিটি ইজ নট ফর দ্য প্রোডাকশন পিপল, কোয়ালিটি ইজ নট ফর দ্য কোয়ালিটি পিপল, কোয়ালিটি ইজ অনলি ফর ফর ইচ এন্ড এভরি পার্সন ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন। এই জন্যই বলা হচ্ছে এভরিওয়ান, আমরা শুরুতে বলছিলাম এভরিওয়ান অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন। It doesn't matter whether he's working in the production, process, quality, finance, accounts, marketing, commercial, যেই ডিপার্টমেন্টে কাজ করুক না কেন কোয়ালিটি তার জন্য প্রযোজ্য। এটাই হচ্ছে আমাদের ওই যে কন্টিনিউয়াল এমপ্লয়ি ইম্প্রুভমেন্ট। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। সো ফিলসফি অফ কন্টিনিউয়ালি সিকিং ওয়েজ টু ইমপ্রুভ দ্য অপারেশনস। এখানে আমরা একটা শব্দ বলবো কাইজেন। এই নামটা কি কেউ শুনছেন? জি স্যার, শুনছিলাম। জানেন কোথাকার, কোন দেশি ফিলসফি এটা? জাপানিজ। জাপানের ফিলসফি। সো এই কাইজেন শব্দটা বেসিক্যালি জাপান থেকে আসছে এবং ওদের একটা ফিলসফি, মানে কোয়ালিটি ফিলসফি এটা। এবং এটা দুটা শব্দের সমষ্টি, একটা হচ্ছে কাই, একটা হচ্ছে জেন। কাই মানে হচ্ছে চেঞ্জ, জেন মানে হচ্ছে ফর বেটার। তার মানে কাইজেনটা হচ্ছে চেঞ্জ ফর বেটারমেন্ট, এইভাবে আমরা বলি কাইজেন হচ্ছে চেঞ্জ ফর বেটারমেন্ট। তো এটাকে আলটিমেটলি বলা হচ্ছে চেঞ্জ ফর বেটারমেন্ট। মানে কি, আমি যদি কিছু চেঞ্জ করি ফর বেটারমেন্ট, এটা তো আমার ইমপ্রুভমেন্ট। এই জন্য এটার ওভারঅল মিনিংটা কিন্তু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। ওভারঅল মিনিংটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আরেকটা হচ্ছে কাইজেনটা আমাদের লাগবে না কেন? কাইজেনটা হচ্ছে আহ আপনার এটা এত বড় একটা টপিক, এটা কভার করতে আমার 1-2 দিন লাগে। সেই জন্য এটা আমি এখানে পড়াচ্ছি না। এখানে ছোট একটা ইস্যু যাচ্ছি, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এ। যে কোনো একটা প্রবলেম যখন আসবে, ফার্স্ট আমাকে টার্গেট করতে হবে প্রবলেমটা কি, অবজেক্টিভ সেট করতে হবে কোন প্রবলেমটা আমি রিডিউস করব। আচ্ছা, প্রথমে আমি টার্গেটটা সেট করলাম, এরপর প্ল্যান করতে হবে কিভাবে করব। প্রথমে কি করব, তারপর কিভাবে করব, করার পরে আমি প্ল্যানটা এক্সিকিউট করলাম। চেক করতে হবে whether it's working or not, আমি তো করে ফেললাম, কিন্তু জিনিসটা হচ্ছে কতটুকু কাজ করতেছে এটা তো বুঝতে। যদি আমার দেখি যে না কাজ করে না, আই হ্যাভ টু গো টু দ্য প্ল্যান স্টেজ এগেইন, রিপ্ল্যান, এগেইন রিডু অ্যান্ড রিচেক। আর যখন হয়ে যাবে তখন আমরা করবো কি, ইমপ্লিমেন্টেশনে চলে যাব। এবং শুধু ইমপ্লিমেন্টেশন না, এই জায়গায় আমাদের থামতে হবে। আমরা বলছিলাম না যে আমাদের স্টেপ কন্টিনিউয়াল, যে কন্টিনিউয়াস না, মাঝখানে থামতে হবে একটু। ইয়েস স্যার। তাহলে আমাদের এই জায়গাটা যেটা আমরা বলতেছি, এখানে এসে আমরা করব কি, ওই যে সাস্টেনেবিলিটি ব্যাপারটা দেখব, যে আমাদের কিছু ফাইন টিউনিং হবে, কিছু কারেকশন হবে, করার পরে আমরা দেখব যে এইটা একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, মাথায় রাখবেন যে মানুষ কিন্তু চেঞ্জটাকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না।
সো যখন আপনি কাউকে সাজেস্ট করবেন কিছু চেঞ্জ করার জন্য, সে কিন্তু ফিরে আবার আগেরটা চলে আসতে যাবে, কারণ সে তো আগেরটা প্র্যাকটিস হয়ে গেছে, নতুন কিছু তার জন্য খুব ডিফিকাল্ট। এই জন্য ইউ হ্যাভ টু স্টে ওভার দেয়ার, ইউ হ্যাভ টু ট্রেন দেম প্রপারলি অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দে আর অ্যাকসেপ্টিং দ্য চেঞ্জেস। দ্যাট মিনস আপনার যে প্ল্যানটা সাকসেসফুল করছেন আপনি বাই ট্রায়াল, এটা তারা রিয়েলি ইমপ্লিমেন্ট করছে এবং প্র্যাকটিস করতেছে এবং সেটা সাস্টেইনেবল হয়েছে। এটা হচ্ছে মূল কথা। সো ওয়ান্স ইট সাকসেসফুল এন্ড সাস্টেইনেবল, তখন আপনার ফিরে তাকাইতে হবে না, দেন ইউ প্রসিড এগেইন। কিন্তু ওই জায়গায় থেমে আসতে হবে। সেই জন্য এটা একটা কন্টিনিউয়াল প্রসেস, যেখানে একবার করবেন, থামবেন, আবার সামনে যাবেন, নতুন প্ল্যানে যাবেন, আবার থামবেন, আবার নতুন প্ল্যানে যাবেন, এভাবে কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। কিন্তু এখন একটি ফিলসফি একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি একটা দেখেন, আপনি নতুন একটা প্ল্যান করতেছেন, ইউ আর নট শিওর ওয়েদার ইটস ওয়ার্কিং অর নট, ইট উইল ওয়ার্ক অর নট, ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট। তো ওই জন্য আমরা করি কি, যদি আমরা এমন কিছু করি যে পুরা ফ্যাক্টরি মনে করেন আমি নতুন প্ল্যানটা ইমপ্লিমেন্ট করলাম এবং টোটালি ফেল করলো, তাহলে কিন্তু আমার যা ছিল সেটাও গেল। এই জন্য এখন আমরা করি কি, যে ডু বলতে আমরা ইউজুয়ালি পাইলট রান বুঝি এখন। সো বেটার ইউ ডু দ্য পাইলট রান ফার্স্ট। পাইলট রান করে একটা দুটা লাইনে যদি আপনি সাকসেসফুল হন, দেন ইউ ইমপ্লিমেন্ট ফর দ্য হোল সিস্টেম। নাহলে আপনি রিস্ক নিতে চাই না আমরা, কারণটা হচ্ছে যে যদি বাই চান্স আমার কাজটা ঠিক মতন কাজ না করে, দেন উইল বি ট্রাবল, আমরা কিন্তু বড় রকম ট্রাবলে পড়ে যাব। এই জন্য ফার্স্ট আমরা দেখি যে ওয়েদার দিস ওয়ার্কিং ইন দ্য লাইক টেস্ট লাইন অর নট। টেস্ট যখন সাকসেসফুল হবো তখন আমরা ফাইনাল ইমপ্লিমেন্টেশনে যাবো। তাই যদিও ডি মানে ইমপ্লিমেন্টেশন, কিন্তু এটা আমরা এখন ট্রায়াল রান দিই। ট্রায়াল রান দিয়ে চেক করি ওয়েদার ইস ওয়ার্কিং অর নট, তারপর গিয়ে ফুল ইমপ্লিমেন্টে যাই, কারণ নাইলে আমাদের রিস্ক থাকে হোয়াট রিয়েলি হ্যাপেনিং। যদি সাকসেসফুল না হয়, আমার তো যা আছে সেটাও গেল। এই সাইকেলটাকে আমরা বলি হচ্ছে ডেমিং হুইল। ডেমিং হচ্ছে একজন কোয়ালিটি গুরু বলি আমরা তো ওনাকে। হি ইজ আমেরিকান গাই, বাট মোস্ট অফ দ্য টাইম হি স্পেন্ড হিজ লাইফ ইন জাপান, এবং জাপানের ম্যাক্সিমাম কোয়ালিটি ফিলোসফি তার থেকে আসে। এই জাপানে আজকে এত কোয়ালিটি দিক দিয়ে এত নাম্বার ওয়ান ওয়ার্ল্ডে, এই ওনার কিন্তু একটা বিশাল অবদান আছে। সো ওনাকে রেসপেক্ট করে তারা এই নামটা দিচ্ছে ডেমিং হুইল। এবং আরেকটা নাম আছে, এটা পিডিসিএ সাইকেল। এই পিডিসি সাইকেলটা দেখেন, এই প্ল্যানের পি, ডুয়েট ডি, চেকের সি এবং অ্যাক্টের এ, এই চারটা মিলাই কিন্তু আমাদের পিডিসি সাইকেল আসছে। সো দিস ইজ টোটাল ডেমিং হুইল। তাহলে কন্টিনিউ ইমপ্রুভমেন্টে আমরা মূলত প্রবলেম সলভিং অ্যাপ্রোচে দেখলাম ডেমিং হুইল এবং পিডিসি সাইকেল। তাই তিনটাই আমরা কভার দিলাম। একটা হচ্ছে আমাদের যেটা কাস্টমার স্যাটিসফ্যাকশন, দ্যাট কোয়ালিটি, আরেকটা হচ্ছে এমপ্লয় ইনভলভমেন্ট, আর হচ্ছে কন্টিনিউ ইমপ্রুভমেন্ট। এই তিনটাই কিন্তু আমাদের টোটাল কোয়ালিটির ইন্ডিকেশন। বলেন, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন প্লিজ। স্যার ডেমিং হুইলটা কি বলছেন? এই যে এই পুরাটা কি হচ্ছে ডেমিং হুইল বলি আমরা, পুরো প্রসেসটা? পুরা টোটালটা, এই প্ল্যান ডু চেক অ্যাক্ট মিলাই যেটা আছে, এটা কি এপিডিসিএ যা, ডেমিং হুইলও তাই, সেম জিনিস, দুইটাই নাম বলা হয়। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন প্লিজ? না স্যার। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ভেরি গুড। নেক্সট হচ্ছে আমরা একটা টপিক বলবো যেটা দুইটাই মিন করে। একটা হচ্ছে কস্ট অফ পুয়ার কোয়ালিটি বললেও যা হবে, কস্ট অফ কোয়ালিটি বললেও তাই। সো এটা দুইটা নামই চলে, একটা হচ্ছে কস্ট অফ পুয়ার কোয়ালিটি অথবা কস্ট অফ কোয়ালিটি, আপনি যাই বলেন সেটাই হতে পারে। এখানে চারটা কস্ট আমার আছে। প্রথমটাকে আমরা বলবো প্রিভেনশন কস্ট। আমরা একটা কথা সবসময় বলে থাকি, প্রিভেনশন ইজ বেটার দেন কি জানি বলি, কিউর। কিওর। অসুস্থ হয়ে যাওয়ার চেয়ে আগে প্রোটেকশন দেওয়াটা ভালো। তাহলে বাচ্চাদের যে জন্মের পর টিকা দেয়, দ্যাট ইজ এ প্রিভেনশন। আমরা যে বিভিন্ন মেডিসিন খাই, আমরা চিন্তা করি যে করোনার ভ্যাকসিন দিলাম, দ্যাটস এ প্রিভেনশন। সেই প্রিভেনশনটা আমরা সবসময় চেষ্টা করি, কারণ হয়ে গেলে বিপদ। এই যে প্রিভেনশন করব, আমাদের যে ওষুধ টিকা এগুলোর যে খরচ, সেটা হচ্ছে প্রিভেনশন কস্ট। সো হোয়াট এভার ইন দ্য প্রসেসের ক্ষেত্রে আমাদের যে ডিফেক্ট প্রিভেনশনের জন্য, মানে এটা বেসিক্যালি প্রসেসের ক্ষেত্রে ডিফেক্ট প্রিভেনশন,
সো ডিফেক্ট প্রিভেনশনের জন্য আমাদেরকে একটা জিনিস করতে হয়, প্রিভেন্টিভ মেইনটেনেন্স বলে জিনিস আছে, যেটা আমরা কোথায় পড়ছিলাম বলেন তো? প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা মিডে পড়ছিলাম, মিডের আগে কোন চ্যাপ্টারে পড়ছিলাম কারো মনে আছে? বা কোন টপিকের মধ্যে পড়ছিলাম কারো মনে আছে? স্যার কি টার্ম বললেন? প্রিভেন্টিভ মেইনটেনেন্স। ক্যাপাসিটি প্ল্যানিং এ ক্যাপাসিটিতে এক্স্যাক্টলি পড়েছিলাম। আনঅ্যাভয়েডেবল ডিলে বলে একটা জিনিস ছিল, মনে পড়ে? জি স্যার। আনঅ্যাভয়েডেবল ডিলের মধ্যে এটা ছিল। তাহলে আমাদের একটা হচ্ছে প্রিভেনশনের প্রিভেন্টিভ মেইনটেনেন্স, আর একটা হচ্ছে মানুষের থেকে যেটা আসে এটার জন্য প্রপার ট্রেনিং প্রোভাইড করতে হবে, মানে এমপ্লয় ট্রেনিং। তাই একটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, একটা হচ্ছে এমপ্লয় ট্রেনিং, আর একটা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট, যে প্রসেস থেকে যদি কোনো ডিফেক্ট আসে সেটাকে ইমপ্রুভ করা। তাই তিনটা জিনিস আমরা এখানে বলবো, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, একটা হচ্ছে এমপ্লয় ট্রেনিং, আর একটা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট। এগুলো হচ্ছে আমাদের প্রিভেনশন কস্ট, যে ডিফেক্ট কমানোর জন্য আমরা এই কস্টগুলো। নেক্সট হচ্ছে অ্যাপ্রাইজাল শব্দটা কোথায় শুনছেন বলেন তো? স্যার HRM এ। এইচআরএম এ শুনছেন। অ্যাপ্রাইজাল আমরা কার করি? এমপ্লয়ীদের করে থাকি। এক্স্যাক্টলি, আপনি এইচআর লোক, আপনি জানেন। সো কখন করি? এন্ড অফ দ্য ইয়ার, তাই না? যে একটা এমপ্লয়ি ভালো না খারাপ এটার উপর ডিপেন্ড করে তাকে আমি কতটুকু ইনক্রিমেন্ট দিব, কি দিব, সবকিছু পারফরমেন্স ইভ্যালুয়েশন বলতে পারি। এক্স্যাক্টলি সেম কিন্তু আমি এখানে করব প্রোডাক্টের জন্য। প্রোডাক্টটা ভালো কি খারাপ এট দ্য এন্ড অফ দ্য ডে। তার মানে প্রোডাক্ট যখন আমরা তৈরি হলো, এই প্রোডাক্টটা কি কোয়ালিটি পাস করে না করে না? ওই যে আমাদের যে কিছু রেস্ট্রিকশন আছে, এই যে স্পেসিফিকেশন আছে, এটা ম্যাচ করে কিনা, কনফার্ম করে কিনা। এখন মনে করেন আপনার পেন ড্রাইভটা ঠিক 16 বা 32 গিগা আছে কিনা, হাউ টু চেক ইট? পেন ড্রাইভটা ফাংশনেবল কিনা অ্যান্ড আছে কিনা, কি জানি বলে, আপনার যে স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, কিভাবে চেক করবো আমি, বলেন তো এটা? স্যার ল্যাপটপে বা কানেক্ট এক্স্যাক্টলি, করে। একটা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ বা হোয়াট এভার ইট ইজ। তাহলে ওই যে ইনস্ট্রুমেন্টের কস্টটা, এটা হচ্ছে অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে, কারণ আপনার প্রোডাক্টের কোয়ালিটি চেক করার জন্য ইউ নিড দ্যাট ইনস্ট্রুমেন্ট। কাজে ওই যে কোয়ালিটি চেকিং যে ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে আন্ডার অ্যাপ্রাইজাল কস্ট, এটা একটা। আর নাম্বার 2 হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে এই যারা এই কাজটা করতেছে, কোয়ালিটি ইন্সপেক্টর যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু এর মধ্যে পড়বে। তাহলে অ্যাপ্রাইজাল কস্টে বেসিক্যালি আমরা বলবো যে ইনস্ট্রুমেন্ট কস্ট বা ইকুইপমেন্ট কস্ট, আর একটা হচ্ছে যে পিপল মানে হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যারা, তাদের যে স্যালারিটা, তাদের যে কস্ট। তা দুটো আইটেম এখানে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টের কস্ট, আর একটা হচ্ছে পিপল কস্ট বা কোয়ালিটি ইন্সপেক্টরদের কস্ট। থার্ড হচ্ছে ইন্টারনাল ফেলিউর কস্ট। ইন্টারনাল ফেলিউর, আচ্ছা, আপনি প্রোডাক্ট তৈরি করলেন, 100টা প্রোডাক্ট তৈরি করলেন, 80টা পাস, you can directly send it to customer. What about rest 20? ওই 20টা কি করবেন? ওই তো পাস করেনি, তার মানে কোয়ালিটি প্রবলেম আছে, তখন আপনি কি করবেন? প্রবলেম গুলো রিজলভ করার চেষ্টা করবো তখন এগুলো। সেটাকে আমরা কি বলি? কিভাবে করতে পারি এটা? স্যার ওটা তো আবার মডিফাইয়ের জন্য স্যার তার মানে কি পাঠানো আমরা লাগবে। সেটাকে বলি রিপ্রসেস বা রিওয়ার্ক বলি। রিপ্রসেস, হ্যাঁ। তো যখন আমি রিওয়ার্ক বা রিপ্রসেস করি, আই নিড এক্সট্রা টাইম, আই নিড এক্সট্রা পার্সন টু ডু ইট। সো এই জন্যই জি স্যার। আমরা বলতেছি যে আমরা এখানে ইন্টারনাল ফেলিউর কস্টে, তাহলে আমাদের একটা হচ্ছে রিপ্রসেসিং কস্ট বা রিওয়ার্ক কস্ট, নাম্বার 1। নাম্বার 2, যদি রিওয়ার্ক পসিবল না হয় তখন আমরা কি করি? বলেন। তা সেটা নষ্ট করে ফেলি আমি। না, আরেকটা উপায় আছে। লো প্রাইসে ওটাকে সেল করে দেয়, মানে সেল কম প্রাইসে আমরা অপরচুনিটি কস্ট বলি, সেলিং একটা লোয়ার প্রাইস। দ্যাট মিনস আমার যে দামে সেল করার কথা ছিল, যেহেতু এটা ডিটেরিয়েট করছে, কাজে আমরা কম দামে সেল করব, অপরচুনিটি কস্ট। এবং সেটাও যদি সম্ভব না হয় তখন আমি এটাকে ডিসপোজ করে দিই বা স্ক্র্যাপ করে দিই।
তিনটা কস্ট এখানে, একটা হচ্ছে রিওয়ার্ক বা রিপ্রসেস কস্ট, একটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট দ্যাট সেলিং এট এ লোয়ার প্রাইস, অ্যান্ড ফাইনালি থার্ডটা হচ্ছে আমাদের জেনে বলছিলাম স্ক্র্যাপ বা ডাম্পিং কস্ট, যে আমার ম্যাটেরিয়াল অপারেটিং কস্ট সব চলে গেল। তাহলে এই তিনটা, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি external failure cost, that is the most dangerous one. That means you produce your product, আপনার কোয়ালিটি সিস্টেম বলতেছে এটা পাস, আপনি প্যাকেজিং করে কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছেন, কাস্টমার ডিফেক্ট পাইলো, দ্যাট ইজ কাস্টমার কমপ্লেন বা ওয়ারেন্টি ক্লেম যেটাকে আমরা বলি। এখন ওয়ারেন্টি ক্লেম বা কাস্টমার কমপ্লেনে কি হচ্ছে, সে আপনার থেকে রিপ্লেসমেন্ট চাইতে পারে, রিপ্লেসমেন্টটা কস্ট আসতে পারে, সে পেনাল্টি করতে পারে যে তুমি আমার ক্ষতি করছো, সেটা হইতে পারে। কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে সে কিন্তু আপনার কোয়ালিটি সিস্টেমের উপরে বিশ্বাসটা হারায় ফেলবে। দ্যাট মিনস ইউ আর গোয়িং টু লুজ ইউর ট্রাস্টওয়ার্দিনেস। সে বলবে তোমার কোয়ালিটি সিস্টেম ডিফেক্ট ধরতে পারে না, তাহলে আমি কেমনে তোমার কোয়ালিটি সিস্টেমকে বিশ্বাস করবো? এবং দ্যাট ইজ এ ভেরি ভেরি বিগ চান্স দ্যাট ইউ মাইট লুজ দ্য অর্ডার। তার মানে আপনি অর্ডার লুজ করার মতো একটা প্রবলেম, একটা ক্ষেত্র কিন্তু তৈরি হইল। এই জন্য আমরা বলি যে পেনাল্টি বা রিপ্লেসমেন্ট কস্ট এটা টাকায় আপনি হিসাব করতে পারবেন, বাট দ্য রেপুটেশন ইউ আর গোয়িং টু লুজ অর দ্য ট্রাস্টওয়ার্দিনেস ইউ আর গোয়িং টু লুজ, দ্যাট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু রিকভার। এইটা কিন্তু মানুষের টাকা দিয়ে জাজ করা যায় না। তাহলে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ইন্টারনাল ফেলিউর কস্ট, all these three costs can be calculated in terms of money. But the external failure cost, this is not the issue of the money. This is the issue of the reputation. This is the issue of the goodwill. এই জন্য মাথায় রাখবেন যে external failure cost very very dangerous because customer dissatisfaction going to lose the market, market lose করা মানে আপনার ব্যবসা শেষ। এই হচ্ছে আমাদের চারটা কস্ট। এটাকে আমরা কস্ট অফ কোয়ালিটিও বলতে পারি, কস্ট অফ পুয়ার কোয়ালিটিও বলতে পারি। স্যার প্রিভেনশন কস্ট একটু আবার বলুন। প্রিভেনশন কস্ট হচ্ছে লাইন থেকে ডিফেক্ট বের হওয়া প্রিভেন্ট করার জন্য হোয়াট এভার কস্ট ইজ ইনভলভড, দ্যাট ইজ কল্ড প্রিভেনশন কস্ট। তার মানে আমার প্রসেস থেকে যেন খারাপ কিছু বের না হয়, তাহলে খারাপ কিছু বের হইতে পারে মানুষ থেকে প্রপার ট্রেনিং করান, মেশিন থেকে প্রপার প্রিভেন্টিভ মেনটেন্যান্স দেন, প্রসেস থেকে সেখানে আপনার প্রসেস ইমপ্রুভমেন্ট করেন। এই বোঝা গেছে? জি জি স্যার। স্যার। গুড। তাহলে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই, মানে এটা টোটালি থিওরি চ্যাপ্টার। অনলি থিওরি। ক্লিয়ার? জি স্যার। সুন্দর একটা চ্যাপ্টার। বেশি ছোট এই জন্য সুন্দর নাকি? না স্যার, টপিক গুলো ইন্টারেস্ট। গুড। আচ্ছা বলেন তো, এই যে আপনার ড্রেসটা পরে আছেন, সেটা শার্ট হোক, জামা হোক, হোয়াট এভার ইট ইজ, আমি যে ছেলেদের শার্টের কথাই বলি, এই শার্টটা কেউ একজন আমাকে বলতে পারবেন যে কোত্থেকে কিনছেন আপনারা শার্টটা, যে শার্টটা আপনারা পরে আছেন? Where did you buy it from? Anyone? মেন্স ওয়ার্ল্ড। ওকে, কোন একখান থেকে, একটা দোকান থেকে কিনছেন, তাই তো? এই দোকানদার শার্টটা পাইলো কোথায়? ফ্যাক্টরি থেকে আনছে। ফ্যাক্টরি থেকে আনছে অথবা হোলসেলার থেকে আনছে, যদি নর্মাল দোকান হয়। এই ফ্যাক্টরি যে শার্টটা তৈরি করলো, হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল ফর দিস শার্ট, অফ দিস শার্ট, র ম্যাটেরিয়াল কিসের থেকে শার্টটা তৈরি হয়েছে? স্যার বাটন লাগছে। হ্যাঁ, কিন্তু সুতা। মেইন ইয়েটা কি, র ম্যাটেরিয়ালটা স্যার কি? ফ্যাব্রিক। ফ্যাব্রিক। ফ্যাব্রিকটা আসছে কোত্থেকে? স্যার এটা আসছে হচ্ছে সুতা ওই থেকে যে স্যার, সুতা কটন থেকে হ্যাঁ, আসছে স্যার। কটন। কোত্থেকে? সুতাটা আসছে কোত্থেকে? কটন কটন স্যার তুলা ইয়ে, থেকে। তুলাটা আসছে রেশম কোত্থেকে? গাছের, গাছ স্যার, থেকে আসছে। গাছটা মানে আসছে কোত্থেকে? রেশম থেকে স্যার। ইয়েস, গাছটা আসছে কোত্থেকে? স্যার গাছ। বীজ থেকে। বীজ থেকে আসছে। এখন বলেন বীজটা আসছে কোত্থেকে? গাছ থেকে। গাছ থেকে। ওই যে একটা চিরন্তন কোশ্চেন আছে না, ডিম জি, আগে ডিম না আগে না মুরগি? মুরগি আগে না ডিম আগে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে মুসলিম। তাহলে আমরা কি বলতে পারি এখন? ঠিক আছে ফাইন, ধরে নিচ্ছি আমরা কোথাও এখান থেকে বীজ পাইলাম,
বীজ থেকে গাছ, গাছ থেকে তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্টটা, শার্টটা আপনি দোকান থেকে কিনে নিয়ে আসতেছেন। এখন কোশ্চেন হচ্ছে এই শার্টটা কি আপনি আবার বেচবেন না বেচবেন না? স্যার আমি বেচবো না তো, এটা আপনি কনজিউম করার বেচবেন, জন্য। কারণ এটা তো আপনি ফাইনাল কাস্টমার, তাই তো? জি স্যার। সো ইউ আর দ্য এন্ড কাস্টমার, আমরা বলতে পারি ইউ আর দ্য এন্ড কাস্টমার। তাহলে এই যে বীজ থেকে শুরু করে আপনি পর্যন্ত, বীজ থেকে গাছ, গাছ থেকে তুলা, এই যে বীজ থেকে শুরু করে আপনি পর্যন্ত যে একটা চেইন, এই চেইনটাকে আমরা কি চেইন বলে থাকি বলেন তো? ভেরি কমন টপিক নাও, সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন। কল্ড সাপ্লাই চেইন। সো তাইলে আমরা এখন সাপ্লাই চেইনের সামান্য একটু, যেহেতু আপনাদের মেজরে কোর্স আছে, আমি একদম বেসিক সাপ্লাই চেইন, কারণ সবাই তো আর মেজর নেবেন না, সো সাপ্লাই চেইনের বেসিক কিছু জিনিস আপনাদেরকে দেখাবো একটু, নাথিং এলস। সো তাইলে আমরা সাপ্লাই চেইনটা বলছি বেসিক্যালি সিকোয়েন্স অফ অর্গানাইজেশনস, দেয়ার ফ্যাসিলিটিস, ফাংশনস এন্ড অ্যাক্টিভিটিস which are involved in producing and delivering a product or service. তাহলে এটা শুরু হচ্ছে দেখেন একদম বেসিক সাপ্লাই ফ্রম মেটেরিয়াল, ওই যে বীজ, বীজ থেকে শুরু করে অল দ্য ওয়ে টু দ্য ফাইনাল কাস্টমার আপনি। কাজে বীজ থেকে আপনি পড়ুন যে একটা চেইন, এই চেইনটাকে আমরা বলি হচ্ছে সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন। তাহলে এটা ধরেন তো কিসের লেআউট এরকম দেখছিলাম আমরা, কারো মনে আছে? আমরা মিডের আগে লেআউট পড়ছিলাম। স্যার প্রোডাক্ট লেআউট। লেআউট, প্রোডাক্ট লেআউট, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করে দেখেন, গাছ থেকে, বীজ থেকে গাছ, গাছ থেকে তুলা, তুলা থেকে সুতা, কাপড়, এভাবে করে করে ফাইনাল কাস্টমার পর্যন্ত আসতেছে। এখন আমরা তো সাপ্লাই চেইন নিয়ে মোটামুটি অনেকেই জানি, বাট ভ্যালু চেইন বলে শব্দটা কি শুনছেন কি না? জি জি স্যার, স্যার। ভ্যালু চেইন শুনেছি। জি স্যার। Can you tell me what is the difference between these two? স্যার ভ্যালু চেইন হচ্ছে প্রতিটা স্টেশন কোনো ভ্যালু অ্যাড করে প্রসেসিং। ভ্যালু অ্যাড করবে, জি স্যার। তাহলে সাপ্লাই চেইনের প্রতিটা স্টেজে ভ্যালু এডিশন হয়, সাপ্লাই চেইনের প্রতিটা স্টেজে ভ্যালু এডিশন হয়, এই জন্য সাপ্লাই চেইনের আরেকটা নাম কিন্তু ভ্যালু চেইন, খেয়াল রাখবেন। জি স্যার। তো ম্যাক্রো লেভেলে আমরা দুইটার মধ্যে আসলে সেরকম কোনো পার্থক্য দেখি না, যেহেতু সাপ্লাই চেইন প্রতিটা স্টেপে ভ্যালু এডিশন হয়, এই জন্য ভ্যালু চেইনই সাপ্লাই চেইন, আরেকটা হলো ভ্যালু চেইন। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, বলেন তো এই যে সারটা যখন ফ্যাক্টরি থেকে বের হলো, এই বের হয়ে গেল হচ্ছে হোলসেলারের কাছে, সেখান থেকে রিটেইলার, যেটা থেকে আপনি, এই ফ্যাক্টরি থেকে বের হওয়া পর্যন্ত আপনার হাতে আসা পর্যন্ত শার্টের ক্যারেক্টারিস্টিক্স এর কি কোনো চেঞ্জ হয়েছে? নো স্যার, No. ভ্যালু চেঞ্জ হয়েছে। কিন্তু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ না হওয়ার পরও ভ্যালু কেন চেঞ্জ হলো? হাত বদল হয়েছে, এক একজন এক একটা স্টেজে ভ্যালু অ্যাড করতে করতে আসছে। কিন্তু এটা কি ভ্যালু কি এমনি এমনি অ্যাড হয়? চিন্তা করে দেখেন তো, কি জন্য ভ্যালুটা অ্যাড হয়েছে ওখানে, কি জন্য দামটা বাড়ছে ওখানে, দেখেন তো একটু চিন্তা করে। স্যার এক্সট্রা একটা কিছু অ্যাড করছে just। কোনো কিছু অ্যাড স্যার হয়নি ডিফারেন্ট হচ্ছে যে ব্র্যান্ড যে নেম অ্যাড হয়েছে স্যার, ব্র্যান্ড নেম। না। স্যার এখানে ব্র্যান্ড নেম না, বিভিন্ন স্টেজের তো হচ্ছে যেমন ফ্যাক্টরিতে যখন হিউজ প্রোডাকশন হচ্ছে তখন তো ওইটার কস্ট কম থাকবে, এরপর যখন স্যার ওখান থেকে না, মনে করেন আপনার বাল্ক প্রোডাকশনে আচ্ছা এবার একটু বলি, এই যে হোলসেল এবং রিটেইলার, তারা যে এখান থেকে নিয়ে আসতেছে তাদের ট্রান্সপোর্টেশন কস্ট আছে না, জি স্যার, প্লাস তারা যে রাখতেছে তাদের একটা ওয়্যারহাউস কস্ট আছে না, ইনভেন্টরি কস্ট আছে না, হোল্ডিং জি কস্ট, এইটার কারণেই কিন্তু ভ্যালুগুলো এডিশন হয়। ইভেন দ্য ক্যারেক্টারিস্টিক্স নট বিং চেঞ্জড, কিন্তু এগুলার কারণেও কিন্তু আমার ভ্যালুটা ওখানে অ্যাড হচ্ছে। এই কারণে বলা হচ্ছে সাপ্লাই চেইনের প্রতিটি স্টেজেই ভ্যালু এডিশন হয়, এই জন্য এই দুটাকেই আমরা একটা বলি। তবে স্পেসিফিক্যালি যখন আমি সাপ্লাই চেইন পড়তাম তখন আবার একটু অ্যাড করতাম, সেটা হচ্ছে আমরা চিন্তা করি যত বেশি ভ্যালু অ্যাড করা যায় ততই কিন্তু আমাদের প্রফিট। এই জন্য সাপ্লাই চেইন আমরা যত ভালো স্ট্র্যাটেজি অ্যাড করতে পারবো ততই ভ্যালু চেইনটা ভালো হবে। তো অনেক সময় বলা হচ্ছে সাপ্লাই চেইন সাথে স্ট্র্যাটেজিটা অ্যাড করলে আমরা ভ্যালু চেইন হয়, বাট আমরা এখনের জন্য যেটা পড়বো যে there is no basic difference between সাপ্লাই চেইন ভ্যালু চেইন। সাপ্লাই চেইনের প্রতি স্টেজ যেহেতু ভ্যালু এডিশন হয়, এই জন্য সাপ্লাই চেইন আরেক নাম হচ্ছে ভ্যালু চেইন। একটু খেয়াল করে দেখেন, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের কিন্তু সাপ্লাইয়ের, আমাদের কিন্তু মাত্র একটা না, মানে এখানে কিন্তু খেয়াল রাখবেন, ভালো কাজ করে না এটা, আমাদের শুধু ফ্যাব্রিক না, আমাদের বাটন আছে, জিপার আছে, তারপরে সুইং থ্রেড আছে, অনেক রকম আমাদের ইয়ে আছে।
র মেটেরিয়াল আছে। সেই র মেটেরিয়াল মাল্টিপল র মেটেরিয়াল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এগুলা কিনে চলে আসে হচ্ছে এটা কোথায় আসে? ওয়্যার হাউসে। ওয়্যার হাউস থেকে যায় ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিগুলা থেকে আসে রিটেইলার, ডিস্ট্রিবিউটার, রিটেইলার, এবং সেখান থেকে কোনো সময় ডাইরেক্ট, কোনো সময় বাইপাসে কাস্টমারকে চলে যায়। এখন বলেন তো ডিমান্ডটা আসে কোন সাইড থেকে? কাস্টমার সাইড থেকে। কাস্টমার মার্কেট সাইড থেকে থেকে। আর সাপ্লাইটা আসে কোন সাইড থেকে? সাপ্লায়ার থেকে। তাইলে এই জন্য দুটা কম্পোনেন্ট আমরা ভাগ করি, একটাকে বলে হচ্ছে সাপ্লাই কম্পোনেন্ট, এটাকে বলে ডিমান্ড কম্পোনেন্ট। ডিমান্ড যে সাইড থেকে আসে সেটা হচ্ছে ডিমান্ড কম্পোনেন্ট, সাপ্লাই যে সাইড থেকে যায় সেটা হচ্ছে সাপ্লাই কম্পোনেন্ট। তা আমরা যদি দেখি যে দিস ইজ আওয়ার ম্যানুফ্যাকচারার, এখানে আমি হয়তো বেকিং কোনো এক প্রোডাক্ট, কেক বা বিস্কিট তৈরি করতেছি, এখানে আমার কিছু র মেটেরিয়াল আসছে, সেটা হচ্ছে লেয়ার 1, টায়ার 1 বলতেছি, মানে ফার্স্ট সাপ্লাই যেখান থেকে আসতেছে, কিন্তু এরাও কিন্তু আরেকখান থেকে র মেটেরিয়াল নিচ্ছে, এটা সেকেন্ড টায়ার র মেটেরিয়াল। তাই এইখান থেকে আসতেছে এখান থেকে আসছে আমার কাছে, আমি আবার কার কাছে পাঠাচ্ছি? ডিস্ট্রিবিউটরের কাছে, সেখান থেকে কোনো সময় রিটেলার, কোনো সময় কাস্টমারের কাছে চলে যাচ্ছে। তো আমরা একটু আগে দেখছিলাম যে আমাদের কয়টা কম্পোনেন্ট? দুটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল ডিমান্ড কম্পোনেন্ট, একটা ছিল সাপ্লাই কম্পোনেন্ট। কিন্তু এইটারই আরেকটা নাম আমরা বলে থাকি, ডিমান্ড কম্পোনেন্টের আরেকটা নাম বলি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আর ফরওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে আমাদের, সরি, সাপ্লাই কম্পোনেন্টটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আর ডিমান্ড কম্পোনেন্টটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। তার মানে আমার ব্যাক এন্ডে যারা আছে, যারা আমাকে জিনিস সাপ্লাই দিচ্ছে, তারা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আর আমার কাস্টমার যারা, আমার ফরওয়ার্ড, আমি যাদেরকে জিনিস সাপ্লাই দিচ্ছি, তারা হচ্ছে আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ। তাইলে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ এভাবে ভাগ করতে পারি। আগে যেটা বলা হচ্ছে সাপ্লাই কম্পোনেন্ট, ডিমান্ড কম্পোনেন্ট, মডার্ন ল্যাঙ্গুয়েজে আমরা বলি ফরওয়ার্ড লিঙ্কেজ এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। সো কাস্টমার সাইড ইজ মাই ফরওয়ার্ড লিঙ্কেজ, সাপ্লাই সাইড হচ্ছে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এখন আমরা ওভারঅল দেখি যে এই যে আমরা একটু আগে বললাম না যে ভ্যালুটা এডিশন হলো কোথায়, খেয়াল করে দেখেন, এই যে ফ্যাক্টরিতে বানানো হলো জিনিসগুলা, বানানোর পরে পাঠানো হলো কোথায়? রিজিওনাল ওয়্যার হাউস, মানে ডিস্ট্রিবিউটরের কাছে, সেখান থেকে রিটেইলারের কাছে, সেখান থেকে এন্ড কাস্টমারের কাছে। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখেন, আমার এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, এখানে একটা হোল্ডিং কস্ট আছে, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, এখানে একটা হোল্ডিং কস্ট আছে, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আছে। এই কস্টগুলোর জন্যই কিন্তু আমার ভ্যালুটা এডিশন হচ্ছে। এবং সবসময় দেখা যায় যে আমরা একটু পরে এক্সাম্পল দেখব, যে দেখি এখানে এক্সাম্পলটা, এটা হচ্ছে একটা বাডওয়াইজার, নামটা শুনছেন আপনারা কেউ? বাডওয়াইজার একটা বিয়ারের ফ্যাক্টরি, যেটা জার্মানি বিয়ার। এখানে দেখেন বিয়ারটা তৈরি হয় কিন্তু গ্রেইন থেকে। এই যে আমার ফার্ম থেকে গ্রেইন তুলতেছি, গ্রেইন থেকে আসতেছে, এটা সাইলোতে রাখা হয়, এই সাইলো থেকে এখানে ফ্যাক্টরিতে আসতেছে গ্রেইনটা। আর এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এটা সাপ্লায়ার দেখানো হচ্ছে, বিভিন্ন সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2nd লেয়ার, 3rd লেয়ার সাপ্লাই, যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3। এটা হচ্ছে ক্যান, এখানে হচ্ছে বটল, দুই রকমই কিন্তু আছে। তাহলে ক্যান বা বটলিং যাই হোক না কেন, কস্ট হচ্ছে 1 টাকা 18 পয়সা, আর গ্রেইন হচ্ছে অনলি 34 সেন্টস। এটা যখন আমার এখানে প্রসেস হয়ে সব তৈরি হচ্ছে, হওয়ার পরে লাভ সহ তারা বেচতেছে, ফ্যাক্টরি বেচতেছে 3 টাকা 36 পয়সা পার ক্রেট, 3 টাকা 36 পয়সা পার ক্রেট। ঠিক আছে? জি স্যার। এইবার দেখেন, ডিস্ট্রিবিউটর দিল হচ্ছে আমার রিটেইলারকে, কয় টাকায় দিল? 4 টাকা 62 পয়সা। আর সে দিল কাস্টমারকে 6 টাকা 99 পয়সা, মানে প্রায় 7 টাকা। 3 টাকা 36 পয়সায় ফ্যাক্টরি যেটা ছাড়লো, সেটা আমি কিনতেছি কিন্তু 60 টাকা, মানে ডবলে বেশি প্রাইস। এটা কি আপনারা বাংলাদেশের রেসপেক্টও চিন্তা করছেন না? এই যে সিন্ডিকেট যেটাকে বলা হয়, যে ওখান থেকে আসে এত সস্তায়, এখানে এসে কেন মাঝপথে এত দাম বাড়ে? দিস ইজ দ্য কন্ডিশন। ফ্যাক্টরি মাত্র 336-এ ছাড়তেছে, আর আমি 7-এ কিনতেছি, ডবলে বেশি প্রাইস। কোথায়? অনলি এই দুটা জায়গায়। কাজে এই দুটা জায়গায় যদি আমি সাপ্লাই চেইনে হাত দিতে পারি, তাহলে কিন্তু আমার ওভারঅল কস্ট অনেক কমে আসবে। আমি যদি এই দুটা জায়গায় হাত দিতে পারি, তাহলে কিন্তু আমার দেখেন পুরা জিনিসটা আমার 3 টাকা 36 পয়সা, অথচ খালি এই দুজন সাপ্লাই করলো আর রাখলো, তাতেই তারা নিয়ে নিল 60 টাকা। মানে এখানে মূল ভ্যালুটা চলে গেল। তো এখানে যদি আমি হাত দিতে পারি, তাহলে কিন্তু সাপ্লাই চেইনের কস্টটা অনেক কমানো যায়, কাস্টমার স্যাটিসফাইড হবে, কারণ দাম কমে যাবে।
সো মেইন সাপ্লাই চেইনে ফোকাস পয়েন্ট আমরা বলি চারটা জিনিস আসে। একটা হচ্ছে এফিশিয়েন্ট ইন্টিগ্রেশন অফ সাপ্লায়ার, ফ্যাক্টরি, ওয়্যার হাউস, স্টোরস। স্টোর মানে আমি ডিস্ট্রিবিউটর স্টোর গুলা বলতেছি, আর ওয়্যার হাউস ফ্যাক্টরি ওয়্যার হাউস বা সামথিং লাইক দ্যাট, বা এটা সরি, ওয়্যার হাউস ডিস্ট্রিবিউটর ওয়্যার হাউস, স্টোর হচ্ছে রিটেলার। ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্টস, রাইট কোয়ান্টিটি, রাইট লোকেশন, রাইট টাইম। বলেন তো এইরকম একটা লাইন আমরা কোন চ্যাপ্টারে পাইছিলাম? গেটিং দ্য রাইট মেটেরিয়াল টু দ্য রাইট প্লেস। এমআরপি স্যার। এমআরপি, ফ্যান্টাস্টিক, এটাতে আমরা পাইছিলাম। Minimizing total system cost, because we are always talking about the profit. That means we have to reduce the total cost. And finally, satisfy customer requirement. So finally হচ্ছে satisfy customer requirement. তাহলে বেসিক্যালি আমাদের আলটিমেট গোল কিন্তু এই দুইটা, খেয়াল রাখবেন। ফোকাস পয়েন্ট চারটা হলো, গোল কিন্তু এই দুইটা। একটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি বা টোটাল কস্ট ইস্যু, আর হচ্ছে সার্ভিস লেভেল। সো আমরা টোটাল কস্ট ইস্যুটাকে বলি কস্ট এফেক্টিভনেস বা কস্ট এফিসিয়েন্সি, আর সার্ভিস লেভেলটাকে বলি কাস্টমার স্যাটিসফ্যাকশন বা রেসপন্সিভনেস। এই জন্য দেখবেন সাপ্লাই চেইনে আমাদের অলওয়েজ দুইটা জিনিস কাজ করে, দুইটা ফোকাস পয়েন্ট থাকে সাপ্লাই চেইনে। একটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। এখানে মাথায় রাখবেন এফিসিয়েন্সি কিন্তু আমরা যে আউটপুট বা ইনপুট বলি তা না। এফিসিয়েন্সি বলে কস্ট এফিসিয়েন্সি, মানে টোটাল সাপ্লাই চেইনের কস্ট আমি কতটা কমাতে পারি, তার মানে প্রোডাক্টের কস্ট কমে আসবে। আর নাম্বার টু হচ্ছে আমাদের রেসপন্সিভ কতটুকু, আমরা কত ফাস্ট রেসপন্স করতে পারি টুয়ার্ডস দ্য কাস্টমার ডিমান্ড। এটাও কিন্তু আমাদের একটা দেখার ইস্যু। কাজে সবসময় মনে রাখবেন সাপ্লাই চেইনের মেইন ফোকাস পয়েন্ট কিন্তু দুটা। ফোকাস পয়েন্ট বলবো না, প্রাইমারি যে মানে টার্গেট কিন্তু দুটা। একটা হচ্ছে সাপ্লাই চেইন কস্টটাকে রিডিউস করা, দ্যাট কল কস্ট এফেক্টিভনেস। আরেকটা হচ্ছে কাস্টমার রেসপন্সিভনেস, যে আমি কত দ্রুত কাস্টমারকে রেসপন্স করতে পারবো অ্যাবাউট এনি কোয়ারি। এই জায়গাটা যদি আমি একটু দেখি, আপনাদেরকে জিজ্ঞেস করবো, আমি আপনার উত্তর দেন দেখি। আচ্ছা বলেন তো, আমার ডিমান্ড যদি ফ্লাকচুয়েটিং মানে সার্টেইন হয়, আমি তো অনেক আগের থেকেই জানি যে আমার এই হচ্ছে ডিমান্ড, আনসার্টেইন না, ফ্লাকচুয়েটিং না, সার্টেইন ডিমান্ড যদি হয়, তাহলে কি আমার প্ল্যানিংটা ভালো করতে পারবো না খারাপ হবে প্ল্যানিংটা? বলেন তো, যদি আমি ডিমান্ডটা সার্টেইন হয়, অনেক আগের ভালো স্যার থেকেই জানি প্ল্যানিং ভালো হবে প্ল্যানিং স্যার। ভালো হবে। আর প্ল্যানিং ভালো হলে কি কস্ট ভালো, কস্ট কমে না বাড়ে? কমবে স্যার। স্যার কস্ট কমবে। কমে। এই জন্য খেয়াল করে দেখেন এখানে দেখছেন এফিশিয়েন্ট সাপ্লাই, আমরা কি বলছি না, এফিশিয়েন্ট মানে কিন্তু কস্ট এফেক্টিভনেস মানে মিনিমাম কস্ট। তাহলে যখন সার্টেন ডিমান্ড থাকে তখন আমরা সবসময় কনসেন্ট্রেট করি হাউ টু রিডিউস দ্য সাপ্লাই চেইন কস্ট, তার মানে হাউ টু মেক দ্য সাপ্লাই চেইন এফিশিয়েন্ট যখন ডিমান্ডটা সার্টেন থাকে। যত ডিমান্ড আনসার্টেন হয় তত কি আমার কস্ট বাড়ে না কমে? কস্ট বাড়বে। বাড়বে। তখন কিন্তু আমি কস্টের দিকে তাকাই না। কেন? আপনি যদি একজন সাপ্লায়ারকে খুব আর্জেন্টলি ফোন দিয়ে বলেন যে ভাই রে আমার কালকে এই জিনিসটা লাগবে, আই মিন বিগ ট্রাবল, আমার কালকে পরশুও জিনিসটা লাগবে, তখন কি অ্যাজ এ কাস্টমার আপনার প্রাইমারি ফোকাস কি জিনিসটা পাওয়া না কস্ট? কোনটা আপনার প্রাইমারি স্যার ফোকাস? জিনিসটা হাতে পাওয়া। জিনিসটা হাতে পাওয়া। তার মানে যত আনসার্টেন ডিমান্ড হবে ততই কিন্তু সাপ্লাই চেইনে রেসপন্সিভ হতে হবে। তাহলে এটাকে বলি আমরা জোন অফ স্ট্র্যাটেজিক ফিট। তার মানে আপনার ডিমান্ড যত সার্টেন হবে ইউ উইল কনসেন্ট্রেট অন দ্য কস্ট এফিসিয়েন্সি, আর যত ডিমান্ড আনসার্টেন হবে তত আপনি ফোকাস করবেন অন রেসপন্সিভনেস, কারণ কাস্টমার আর্জেন্টলি ইজ রিকোয়ারিং দ্যাট ওয়ান ফ্রম ইউ। তাই যত বেশি আনসার্টেন ডিমান্ড তত বেশি কিন্তু রেসপন্সিভ সাপ্লাই চেইন খেয়াল রাখবেন। বোঝা গেছে? যত আনসার্টেন ডিমান্ড তত জি, স্যার। রেসপন্সিভ সাপ্লাই চেইন, যত সার্টেন ডিমান্ড তত এফিশিয়েন্ট সাপ্লাই চেইন। কাজেই ডিমান্ড সার্টেন হলে প্ল্যানিং ভালো হবে, ডেফিনেটলি আপনার সাপ্লাই চেইনটা কস্ট এফিশিয়েন্ট হবে। আর যদি আনসার্টেন ডিমান্ড হয় সেই মুহূর্তে আমার কাস্টমারের রেসপন্সিভটা হচ্ছে প্রাইমারি ইস্যু। সো যত আনসার্টেন ডিমান্ড হবে ততই আমার রেসপন্সিভ না চলে আসবে, এটা হচ্ছে প্রাইমারি ইস্যু। সবাই কি ক্লিয়ার এই স্লাইডটা নিয়ে? নো রেসপন্স। আচ্ছা, এবার আমরা Yes, sir. সাইকেল ভিউ অফ সাপ্লাই চেইন। আচ্ছা বলেন তো, কাস্টমার জিনিসটা কোত্থেকে কিনে? আমি যখন রিটেলারের একটা জিনিস কাছে। কিনবো তখন কোত্থেকে কিনবো? দোকান থেকে না? জি জি, স্যার। দ্যাট ইজ ফর সব রিটেইলার। থেকে রিটেইলার। সেটাকে আমরা বলি কি কাস্টমার অর্ডার সাইকেল। দ্যাট মিনস কাস্টমার যাবে দোকানে, অর্ডার করবে, সে এন্ট্রি করবে, জিনিসটা নিবে, আমি পে করব, সে আমাকে দিয়ে দিবে, শেষ। এটা কাস্টমার অর্ডার সাইকেল। রিটেইলার জিনিসটা কোত্থেকে আনবে? তার দোকানে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। ডিস্ট্রিবিউটর থেকে। এটাকে বলি আমরা রিপ্লেনিশমেন্ট সাইকেল।
এটাকে বলি আমরা রিপ্লেনিশমেন্ট সাইকেল মাথায় রাখবো। নেক্সট, ডিস্ট্রিবিউটর আসে কিন্তু ম্যানুফ্যাকচারের কাছে, সেটাকে বলি আমরা ম্যানুফ্যাকচারিং সাইকেল। এইবার কোশ্চেন হচ্ছে ম্যানুফ্যাকচারার কার কাছে যায়, কিসের জন্য? সাপ্লায়ার থেকে আনে। আপনার কাছে জানে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রকিউরমেন্ট সাইকেল। তাহলে ম্যানুফ্যাকচার সাপ্লায়ার থেকে প্রকিউর করবে র মেটেরিয়াল, করে সে বানাবে, বানায় দেবে ডিস্ট্রিবিউটরকে, ডিস্ট্রিবিউটর রিটেইলারকে দিবে, রিটেইলার জাস্ট দোকানে রাখবে, কাস্টমার এসে অর্ডার করে নিয়ে যাবে, দ্যাটস ইট। সো এটাকে আমরা বলি হচ্ছে সাইকেল ভিউ অফ সাপ্লাই চেইন। মূলত 4টা সাইকেল খেয়াল করে দেখেন, একটা হচ্ছে কাস্টমার অর্ডার সাইকেল ফ্রম কাস্টমার টু রিটেইলার, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট সাইকেল ফ্রম রিটেইলার টু ডিস্ট্রিবিউটর, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইকেল ফ্রম ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারার, আর একটা হচ্ছে প্রকিউরমেন্ট সাইকেল ফ্রম ম্যানুফ্যাকচারার টু সাপ্লায়ার। এই হচ্ছে আমার 4টা সাইকেল ভিউ, খেয়াল রাখবেন। বোঝা গেছে? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? গুড। এই হচ্ছে আমাদের নর্মাল সাপ্লাই রিলেশনটা। সাপ্লায়ার দিচ্ছে র মেটেরিয়াল টু ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচার দিচ্ছে ডিস্ট্রিবিউটরকে, ডিস্ট্রিবিউটর রিটেইলারকে, রিটেল দিচ্ছে কাস্টমার। আচ্ছা, এবার আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল বলি। মনে করেন আমার ডিমান্ড ইজ ভেরি ফ্লাকচুয়েটিং, ভেরি আনসার্টেন ডিমান্ড। এই আনসার্টেনের মধ্যে আমরা চিন্তা করলাম যে আমাদের ডিমান্ড 10টা হইতে পারে, ভেরি ভেরি আনসার্টেন, 10টা ডিমান্ড হইতে পারে। আচ্ছা, 10টা ডিমান্ডের জন্য দোকানদার কি 10টাই রাখবে না একটু বেশি রাখবে, কোনটা? স্যার বেশি রাখবে। অ্যাপ্রক্সিমেট কয়টা রাখবে? 12টা। 12 12 বা 15। 15টা রাখলো, ফাইন। এইবার রিটেইলার যখন 15টা রাখবে চাবে, ডিস্ট্রিবিউটর কি 15টাই রাখবে না একটু বেশি রাখবে তার কাছে? আরো একটু বেশি বেশি। রাখবে। 20টা রাখলো। জি স্যার। ডিস্ট্রিবিউটর যদি 20টা চায় ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচার কি 20টা বানাবে না একটু বেশি বানাবে? একটু বেশি। 25-30টা। 25টা বানাবে। আর ম্যানুফ্যাকচার যদি 25টা বানাইতে হয়, তাহলে কি সাপ্লায়ারের কাছে সে 25টা র মেটেরিয়াল কিনবে না একটু বেশি কিনবে? বেশি কিনবে স্যার। ধরেন 30টা। তাহলে জি স্যার। কাস্টমার ডিমান্ড ইজ 10, রিটেইলার 15, ডিস্ট্রিবিউটর 20, ম্যানুফ্যাকচার 25, সাপ্লায়ার 30। খেয়াল করে দেখেন জিনিসটা কি এভাবে হচ্ছে না? 10, জি স্যার। 15, 20, 25, 30। এখন আমাকে বলেন তো, কাস্টমার উইল পে ফর হাউ মেনি প্রোডাক্ট? স্যার 10টার জন্যই পে করবে। তার জন্য পে করবে, এক্স্যাক্টলি। কিন্তু আপনি র মেটেরিয়াল কিনে বানাচ্ছেন কয়টা? র মেটেরিয়াল কিনেছেন কয়টা? 30টা না? 30টা, হ্যাঁ। বাকি 20টার কস্ট কে দিবেন? জি স্যার। আপনি যদি কাস্টমার উপরে চাপায় দেন, তাহলে আপনার 3 গুণ দাম রাখতে হচ্ছে না? জি স্যার। আর যখন প্রোডাক্টে 3 গুণ দাম রাখবেন, কাস্টমার কি সেটা নিবে? নাকি নিলেও না। যদি নিতে বাধ্য হয়, খুব কি স্যাটিসফাইড হয়ে নিবে? না স্যার। তার মানে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন আপনি ক্রিয়েট করতেছেন। আর যদি আমি কাস্টমার উপর না চাপাই, তাহলে কি আমাদের এদের ভাগ করে নিতে হচ্ছে না? তাহলে কি আমার যদি কস্ট বেশি হয়, তাহলে আমার প্রফিটটা কমে আসতেছে না? জি জি স্যার। স্যার। এখন দেখেন তো, যদি এই মাথায় লাঠি লাগায় দেই, এই লাঠিটা ধরে যদি আপনি কিছু একটা দুলান, এটা কিসের মতন মনে হয় বলেন তো? স্যার চাবুক। এক্স্যাক্টলি। এবং দ্যাটস ওয়াই দিস ইজ কল বুল হুইপ। হুইপ মানে হচ্ছে চাবুক। সো ষাঁড়ের চাবুক, এই জন্য এটাকে বলা হয় বুল হুইপ এফেক্ট। এটাকে বলা হয় বুল হুইপ এফেক্ট। সো বুল হুইপ এফেক্টটা করে কি, যে এত বেশি লস ক্রিয়েট করে, যে বুল হুইপ এফেক্টটা করে কি, যে আমার রিয়েল ডিমান্ড যেখানে 10 পিস, সেটাকে সে নিয়ে যাচ্ছে 30 পিসে। তার মানে কি, এই যে এক্সট্রাটা, এটা আমার লস। ইদার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে অথবা আমার লস হবে, দুইটাই তো আমার জন্য খারাপ। বিকজ আই এম লুকিং ফর এফিসিয়েন্ট সাপ্লাই চেন অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্সিভ সাপ্লাই চেন। এই জন্য মাথায় রাখবেন, বুল হুইপ এফেক্টটা কিন্তু আমার প্রচন্ড ক্ষতি করে ফর সাপ্লাই চেন, এবং সাপ্লাই চেন এফিসিয়েন্ট করার জন্য আমাকে অবশ্যই বুল হুইপ এফেক্টটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল রিডিউস করতে হবে। তার মানে কি, আমার কাস্টমার যদি 10টা চায়, যদি আমি রিটেলার 11টা করি, ডিস্ট্রিবিউটর 12টা করি, ম্যানুফ্যাকচার 13টা করি, 14টা 15টা করি, দ্যাট শুড বি গুড এনাফ, নট মোর দেন দ্যাট। কিন্তু সমস্যাটা কি ছিল আমার? সমস্যাটা ছিল হচ্ছে এই কাস্টমার ডিমান্ডটা ছিল আনসার্টেন, ফলে আমাকে এক্সট্রা রাখতেই হয়েছে। এবং এই আনসার্টেন ডিমান্ডের কারণে আমার বুল হুইপ এফেক্ট অনেক বেশি হয়ে গেছে, আর বুল হুইপ এফেক্টটা বেশি হওয়ার কারণে আমার ইনএফিশিয়েন্ট সাপ্লাই চেন হয়ে গেছে। সেই জন্য আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে, উই হ্যাভ টু রিডিউস দ্য বুল হুইপ এফেক্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু মেক দ্য সাপ্লাই চেইন এফিশিয়েন্ট। কিভাবে করব
সেটা একটু পরে যাব। বাট এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কি? নো স্যার। আমরা যদি এইটা দেখি, খেয়াল করে দেখেন, আমাদের কাস্টমার চাচ্ছে রিটেলারের কাছে, বলছে ভাই 10টা দিবা। রিটেলার চাচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে, বলছে ভাই 15টা দিবা। ডিস্ট্রিবিউটার চাচ্ছে ম্যানুফ্যাকচারের কাছে, বলছে 25টা দিবা। এ যাচ্ছে বলছে 30টা দিবা। একটু খেয়াল করে দেখেন, এর কাছে চাচ্ছে 10টা। তো দিস গাই নোজ দ্যাট হোয়াট ইজ হিজ ডিমান্ড। একটু খেয়াল করে দেখেন তো, একে কত ডিমান্ড করছে এটা কি এই কাস্টমার জানে? না স্যার। রিটেলার ডিস্ট্রিবিউটারে কত ডিমান্ড করছে এটা এই কাস্টমার জানে? জানেন। তার মানে কি ইনফরমেশন ফ্লোটা ওয়ান ওয়ে না? জি স্যার। এই জন্য এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল অপটিমাইজেশন। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্সিয়াল অপটিমাইজেশন। So the main challenge of supply chain is to achieve the global optimization. But to achieve the global optimization, we have to develop first the local optimization. Now what local optimization says? আমাকে একটু বলেন তো, উপর আর নিচের ছবিটার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় আছে একটু দেখে বলেন তো ছবিটা। নিচেরটা হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন Both হচ্ছে। way communication, exactly. That means these adjacent two guys knows that A demand কি আবার A কে ডিমান্ড করছে। তার মানে adjacent দুজন কিন্তু একই ইনফরমেশন শেয়ার করবে এবং জানবে। কিন্তু the question is these two guy know each other, these two guy know each other, but what about this guy and this guy? তাদের মধ্যে কোনো কমিউনিকেশন আছে না নাই? নাই স্যার। নাই কিন্তু। তার মানে লোকাল অপটিমাইজেশন অনলি অ্যাডজাসেন্টের ক্ষেত্রে আমি ইনফরমেশন শেয়ারিং করতে পারি, বাট ওভারঅল ইনফরমেশন কিন্তু শেয়ারিং হচ্ছে না। এই জন্য whenever we are thinking about global optimization, that needed this kind of information sharing. খেয়াল করে দেখেন ইনফরমেশন সিস্টেমস এন্ড ডিএসএস। ডিএসএসটা কি জানেন? আচ্ছা, আমার এখানে আজান পড়তেছে, তো জাস্ট 2 মিনিটস 3 মিনিটস, আজানটা শেষ হলে আই উইল ব্যাক।
শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা, জি স্যার। ডিএসএস কি বলেন তো? হোয়াট ইজ ডিএসএস? ডিসিশন সাপোর্ট স্যার সিস্টেম। ডিসিশন Exactly. সাপোর্ট ডিসিশন সার্ভিস সিস্টেম বেসিক্যালি ইনফরমেশন সিস্টেমের আরেকটু অ্যাডভান্সড, যে আপনার ডিসিশনটাও তারা অনেকটা সাপোর্ট হিসেবে আপনাকে প্রোভাইড করে দেয়। সো ভেরি ভেরি অ্যাডভান্স ভার্সন দিস ওয়ান। দ্যাট মিনস এখন কিন্তু সবার সাথে সবার ইনফরমেশন শেয়ারিং আছে। ওই যে এমআরপি তে বলছিলাম সেন্ট্রাল হাবে সব ইনফরমেশন আর দেয়ার। সো এ যখনই এর কাছে 25টা চাবে, এ ধরবে আটকাবে, আরে আমার ডিমান্ড হচ্ছে 10টা, তুমি কেন 30টা করতেছো? হু ইজ গোয়িং টু পে দ্য রেস্ট? বুঝতে পারছেন? কাজেই এখানে খেয়াল রাখতে হবে যে আমার এই জায়গাটায় যে অল ইনফরমেশন শেয়ারিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যদি প্রপার ইনফরমেশন শেয়ারিং হয় তাহলে বুলিফ এফেক্টটা অনেক কমে আসবে, কারণ হি নোজ এভরি গাই। ঠিক আছে? সো কাজে এসে সবাইকে ধরতে পারবে। ওকে, নেক্সট আমরা আসি হোয়াট আর দ্য বেনিফিটস অফ সাপ্লাই চেন। স্যার স্যার ডিএসএস টা আবার একটু বলবেন? ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম একটু অ্যাডভান্স, যেখানে আপনার মানে সাপোর্টিং ডিসিশনটাও দিয়ে দেয় আপনাকে যে ইউ শুড ডু লাইক দিস লাইক দিস। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো ফার্স্ট বেনিফিট যদি আমরা বলি, দ্যাট ইজ লোয়ার ইনভেন্টরি। বলেন তো এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কেন লোয়ার ইনভেন্টরি? স্যার ইনভেন্টরি বেশি রাখলে তো স্যার হোল্ডিং কস্ট বাড়বে। এটা বলি নাই, ওটা তো বাড়বে, কিন্তু আমরা লোয়ার ইনভেন্টরি কেন রাখতে পারি বেটার সাপ্লাই চেইন হলে? স্যার এটা কি যে ফুল সাপ্লাই চেনের কথা বলতেছেন মানে এমন কিছু? না, মানে কম, আমার ইনভেন্টরি কম রাখলো, সাপ্লাই চেইন ভালো প্রপারলি থাকলে ম্যানেজ করা গেলে ইনভেন্টরি কম হইলেও চলে। স্যার জাস্ট ইন টাইমে যদি কাজ করা হয়? তারপর যদি হারায় ফেলান, জাস্ট ইন টাইমে কাজ করলেন, তারপর যদি না পাইলেন তখন কি হবে? স্যার জাস্ট ভালো ইন টাইম ভালো সাপ্লাই চেইন মেকানিজমটা হলে সব বেসিকটা সবকিছু কি? তো আমার সাপ্লাই চেইন প্রপারলি যদি ম্যানেজড হয়, দ্যাট মিনস আই ক্যান এনশিওর দ্য কন্টিনিউয়াস সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল। আমার শর্টেজ হবে না। তাইলে আমার বেশি রেখে তো লাভ নাই। বেশি রেখে লাভ নাই কেন? কারণটা হচ্ছে আমি তো জানি আমি যখন চাই তখন পাবো। ঠিক আছে? আমার যখন দরকার জি তখনই স্যার। যদি আমি পাই, তাহলে আমি কি জন্য খালি খালি জমাবো? আমি তো জমাই যদি বাই চান্স স্কারসিটি আমি না পাই, যদি আমি সবসময় পাই, আমার সাপ্লাই চেইন যদি ভালো হয়, প্রপার হয়, এফিশিয়েন্ট হয়, কন্টিনিউয়াস সাপ্লাই থাকে, দেন হোয়াই শুড আই জাস্ট লাইক অ্যাকুমুলেট করা? কাজে আমাদের লোয়ার ইনভেন্টরি হলেও চলবে। আর লোয়ার ইনভেন্টরি হলে কস্ট কি কমবে না বাড়বে? ইনভেন্টরি কস্টটা, হোল্ডিং কমবে কস্টটা বেড়ে স্যার। যাবে না কমে যাবে? কমে যাবে। এবার আরেকটা বেনিফিট হচ্ছে হায়ার প্রোডাক্টিভিটি। কেউ আমাকে বলতে পারবেন হাউ ইজ ইট পসিবল উইথ বেটার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট? স্যার র ম্যাটেরিয়ালস বেশি থাকলে? র ম্যাটেরিয়াল যদি স্মুথলি সাপ্লাই দেওয়া যায় তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে, এই সেন্সে কি? কারণটা হচ্ছে আমার প্রোডাকশনে কোনো ইন্টারাপশন হবে না। ইন্টারাপশন হলে আমার কোনো লস টাইম থাকবে না, আর লস টাইম না হলে আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ফাইন। এবারে নেক্সট হচ্ছে আমাদের শর্টার লিড টাইম। লিড টাইম মানে কি জানি মনে আছে? জি স্যার, অর্ডার মানে অর্ডার করা থেকে স্যার রিসিভ করা পর্যন্ত যে টাইমটা। অর্ডার ইস্যু থেকে অর্ডার রিসিভ। ইয়েস, মানে ম্যাটেরিয়াল রিসিভ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা বলতে হচ্ছে লিড টাইম। এখন একটা সাপ্লাইয়ের সাথে মনে করেন আপনার খুব ভালো সম্পর্ক, 10 জন আপনারা কাস্টমার আছেন, আপনার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক।
এখন 10 জন কাস্টমার যদি লিড টাইম রিডিউস করার জন্য রিকোয়েস্ট করে, সে কার রিকোয়েস্টটা রাখবে? স্যার যার সাথে যার সম্পর্ক সাথে ভালো। সম্পর্ক ভালো। তার মানে আপনি যদি সাপ্লায়ারদেরকে প্রপারলি ম্যানেজ করতে পারেন, যদি আপনি সাপ্লায়ারদেরকে প্রপারলি ম্যানেজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট টু গো ফর শর্টার লিড টাইম, সাপ্লায়ার আপনাকে সেই সুযোগটা দিবে, বিকজ ইউ ডু হ্যাভ ভেরি গুড রিলেশন উইথ সাপ্লায়ার। নাও কোশ্চেন হচ্ছে আপনার শর্টার লিড টাইম করে লাভটা কি? মনে করেন ইউ আর লুকিং ফর জানুয়ারির জন্য আপনাকে আগে 3 মাসের লিড টাইম লাগতো, সো ইউ হ্যাড টু অর্ডার ইট অন সেপ্টেম্বর। এখন লাগে 1 মাসের লিড টাইম, দ্যাট মিনস না দাঁড়ান, হ্যাঁ, এখন আপনার ডিসেম্বর অর্ডার করলেই চলে। তাহলে জানুয়ারির জন্য আপনার আগে করতে হতো সেপ্টেম্বরে অর্ডার বিকজ অফ লঙ্গার লিড টাইম, আর এখন আপনাকে প্রেফারেন্স দিল টু শর্ট ইট, এবং আপনি সেই প্রেফারেন্সের কারণে জানুয়ারির জন্য আপনি ডিসেম্বরে অর্ডার করলেই চলে। নাও ইফ ইউ ফোরকাস্ট ইন ডিসেম্বর ফর জানুয়ারি অ্যান্ড ইফ ইউ ফোরকাস্ট ইন সেপ্টেম্বর ফর জানুয়ারি, কোনটা বেটার ফোরকাস্ট হবে? জানুয়ারির জন্য যদি আপনি ডিসেম্বরে ফোরকাস্ট করেন আর জানুয়ারির জন্য যদি আপনি সেপ্টেম্বরে ফোরকাস্ট করেন, কোনটা বেটার ফোরকাস্ট, মোর অ্যাকুরেট জানুয়ারির ফোরকাস্ট জন্য হবে? স্যার ডিসেম্বরে ডিসেম্বরেরটা better ডিসেম্বরের হবে। বেশি ভালো হবে। তার মানেটা কি আমার বেটার ফোরকাস্টিং অ্যাকুরেসি। তার মানে আমি যদি বেটার সাপ্লাই চেনের কারণে সাপ্লায়ারদেরকে ম্যানেজ করে আমি যদি লিড টাইমটা শর্ট করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে আমার ফোরকাস্টিং অ্যাকুরেসিটা বেড়ে যাবে। কেন? বিকজ অফ শর্টার লিড টাইম। কারণ মোস্ট রিসেন্ট আমরা বুঝি ফোরকাস্টিংটা মোর রিসেন্টের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি এবং মোর অ্যাকুরেট হয়। স্যার লোয়ার ইনভেন্টরিজ এর জন্য কি শর্টার লিড টাইমটা দরকার না? হ্যাঁ, লোয়ার ইনভেন্টরিজ এর জন্য তো শর্টার লিড টাইমটা দরকার। লোয়ার ইনভেন্টরির জন্য শর্টার লিড টাইম না, লোয়ার ইনভেন্টরির জন্য বেসিক্যালি একটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার আনতে সময় কতটুকু লাগে, আর একটা হচ্ছে আমার কতটুকু আনা লাগে। দুই জিনিস, কিন্তু কতটুকু আনা লাগে এটা হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আর আনতে কতটুকু সময় লাগে এটা সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? স্যার আপনার কোশ্চেনটা কি ছিল আবার বলবেন একটু? তার মানে আমি যদি লোয়ার ইনভেন্টরিজ রাখতে চাই, যে জি। আমি ইনভেন্টরি যত বেশি হ্যাঁ। রাখবো না, লো রাখবো, হ্যাঁ। সেই ক্ষেত্রেও তো মানে যদি শর্টার লিড টাইম না হয় তাহলে তো আমি এই কাজটা করতে পারবো না, এটা মানে বলতে চাচ্ছি। না, ঠিকই আছে, কথা সত্য, কিন্তু এখানে আপনি বলতে পারেন যে আমি 3 মাস পর পর আনবো কিন্তু কম করে আনবো, সেটা তো পসিবল। মানে আমার সাপ্লাইটা কন্টিনিউয়াস থাকবে। ধরেন আমি যে আনতেইছি আগে যেটা 1 মাস আগে আগে আনতাম, 3 মাস আগে আগে এনে ফ্লোটা মেনটেন করতেছি। বুঝতে পারছেন জিনিসটা? ফ্লোটা আমি মেনটেন করতেছি, অবশ্যই কম লাগবে নো ডাউট, কিন্তু হয়তো এটা অত কম না হলেও চলবে। কিন্তু এইখানে আমার স্পেসিফিক আমি বলবো যে যেহেতু আমার কাস্টমার সাপ্লাইয়ের সাথে ভালো লিঙ্কেজ আছে, আমি চাইলেই সে দিবে, এই জন্য আমার জানানোর দরকার নাই। এটা হচ্ছে মূল থিমটা এখানে। বুঝতে পারছেন? মেইন জি, স্যার। থিমটাই হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, আর কিছু না। যখন চাই তখনই পাবো, দ্যাটস ইট। আচ্ছা, এবারে আমরা আসি হায়ার প্রফিট। বলেন তো হায়ার প্রফিট কিভাবে? স্যার কস্ট কমে যাবে, আমার ইনভেস্টমেন্ট কম লাগবে, যেহেতু বেশি দিন ইনভেন্টরি ধরে রাখা লাগবে না, কস্ট কমে যাবে এখানে। হ্যাঁ, না আরেকটু, এখানে যদি আরেকটু বলি, আরেকটু অ্যাডভান্স বলি, যে দেখেন এখানে লোয়ার কস্ট একটা পয়েন্ট আছে আর হায়ার প্রোডাক্টিভিটি একটা পয়েন্ট আছে। ইফ ইউ কম্বাইন দিস টু, অটোমেটিক আপনার প্রফিট বেড়ে যাবে। কারণ লোয়ার কস্টের প্রফিট বেশি, হায়ার প্রোডাক্টিভিটির প্রফিট বেশি, এই দুটা কম্বাইন করলে আপনার অটোমেটিক প্রফিট বেশি হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিটটা হচ্ছে এই সবগুলোর মধ্যে গ্রেটার কাস্টমার লয়্যালটি। কাস্টমার কে চায়? কাস্টমার চায় কোয়ালিটি প্রোডাক্ট অন টাইম এট এ লোয়ার প্রাইস। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যদি অন টাইম র মেটেরিয়াল না পান, আপনি কি অন টাইম প্রোডাক্টটা তৈরি করতে পারবেন এবং ডেলিভার করতে পারবেন না? পারবেন না? পারবো না। পারবেন না। আপনি যদি
কম দামে র মেটেরিয়ালটা না কিনতে পারেন, আপনি এই কম দামে প্রোডাক্টটা ডেলিভার করতে পারবেন বা প্রডিউস করতে পারবেন? না স্যার। পারবেন না। If you don't get the quality raw material, can you produce quality product? না স্যার। আমরা একটা কথা সবসময় বলি, if you put garbage in, you will get garbage out. যা দিবেন তাই পাবেন। তার মানে কি, to satisfy the customer, you need to provide him quality product and deliver that quality product on time at a lower price. But for that, you have to get quality raw material and we have to have it on time at a lower price. তাহলে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য কাকে আপনাকে ম্যানেজ করতে হবে? Because you are getting the material from whom? Supplier. আপনার যদি সাপ্লায়ারের সাথে ভালো ম্যানেজ থাকে, ভালো সাপ্লাই চেইন আপনি মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে ইউ ক্যান রিসিভ কোয়ালিটি র মেটেরিয়াল অন টাইম এট এ লোয়ার প্রাইস অ্যান্ড অনলি দেন ইউ ক্যান ডেভেলপ কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড ডেলিভার ইট অন টাইম এট এ লোয়ার প্রাইস অ্যান্ড কাস্টমার উইল বি হ্যাপি। আর ওয়ান্স কাস্টমার ইজ স্যাটিসফাইড, ইউ ক্যান গেট দ্য মার্কেট। কারণ কাস্টমারকে স্যাটিসফাই করলে আপনি মার্কেটে গ্রো করতে পারবেন। সো দ্যাটস ওয়াই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বেনিফিট অফ সাপ্লাই চেইন হচ্ছে গ্রেটার customer loyalty for expanding business and capturing the market. বোঝা গেছে? জি স্যার। এবার আমরা সেই হোয়াট আর দ্য এলিমেন্টস অফ সাপ্লাই চেইন। বলেন তো সাপ্লাই চেইনের মেইন ড্রাইভিং ফোর্স কারা? মানে কে না থাকলে সাপ্লাই চেইন থাকতো না, সাপ্লাই চেইনের প্রয়োজন ছিল না? কাস্টমার Customer. So customer is the main driving force. Customer is the main driving force. কাস্টমার কাছ থেকে আমার কি জানা দরকার? ডিমান্ড। ডিমান্ড। তাহলে আমরা এই ফোরকাস্টিংটা প্রেডিক্টিং দ্য ডিমান্ড। But remember one thing, customer is not only to buy your product. Rather, customer have to have the feedback of your product so that you can develop a better product later on. Or you can incorporate some like feedback from the customer. মনে আছে আমরা একটা কথা বলছিলাম ফোরকাস্টিং এ, যদি আপনাদের মনে থাকে ডেলফাই মেথড বলে একটা মেথড ছিল। ক্যান ইউ রিমেম্বার দ্যাট? জি স্যার। ডেলফাই মেথডে আমরা যে গ্রুপ অফ কাস্টমারদেরকে নিয়ে কাজ করতাম মনে পড়ে? ইয়েস যে স্যার। যারা নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট তাদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা নতুন ফিচার তৈরি করব। সো কাস্টমার ইজ, রিমেম্বার, কাস্টমার ইজ নট অনলি জাস্ট টু বাই দ্য প্রোডাক্ট ইন সাপ্লাই চেইন। You have to have the feedback from the customer so that you can properly develop your design and whatever you need to add something. এরপর আমরা আসি প্রসেসিং, দ্যাট ইজ কমপ্লিট ফ্লোর লেভেল অ্যাক্টিভিটি। নেক্সট হচ্ছে ইনভেন্টরি, এটা আমরা পড়ে আসছি অলরেডি। নাও প্রকিউরমেন্ট, এটা আমরা পড়ি নাই, সাপ্লাই চেইন একটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রকিউরমেন্ট। এই প্রকিউরমেন্ট আমাদের সবসময় করতে হয় কি মাল্টিপল সাপ্লায়ার ইভ্যালুয়েট করে, দেন উই হ্যাভ টু গেট দ্য বেটার ওয়ান। ঠিক আছে? ওকে, সো তাহলে এই মাল্টিপল সাপ্লায়ারদেরকে ইভ্যালুয়েট করবো কিসে বেসিসে? একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে অন টাইম ডেলিভারি, আর একটা বড় জিনিস আমি মিস করছি এখানে, বলেন তো কোনটা? প্রাইস। 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 ভেরি গুড। সো এই ক্রাইটেরিয়া গুলো বেসিসে আমরা সাপ্লায়ারদেরকে বেসিক্যালি ইভালুয়েট করব। লোকেশন, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর সাপ্লাই চেইন, বলেন তো? স্যার লিড টাইম মেইনটেইন করার জন্য লোকেশন ইম্পর্টেন্ট আর কিছু। আরেকটু স্যার লোকেশন দূরে হলে তো স্যার হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন টাইম, ট্রান্সপোর্টেশন একটা হচ্ছে কস্টটা টাইম আর একটা হচ্ছে Trans- কস্ট। ট্রান্সপোর্টেশন একটা বড় কস্ট। ইস্যু। ইয়েস, ওকে ফাইন। ফাইনালি হচ্ছে লজিস্টিক্স, হোয়াট এভার লাইক দ্য ট্রান্সপোর্টেশন, লাইক দ্য কমার্শিয়ালের কাজ, ব্যাংকের এলসি, অর্ডার প্রসেসিং, মানে যত রকম সাপোর্টিং অ্যাক্টিভিটি আছে অল দ্য লজিস্টিক্স।
তার মানে এই ম্যাটেরিয়াল ফ্লো এর জন্য আমার যা যা সাপোর্টিং দরকার হয়, অ্যাকাউন্ট দরকার, ফাইন্যান্স দরকার, ট্রান্সপোর্ট দরকার, কমার্শিয়াল দরকার, এগুলো সবই কিন্তু আছে। তাই দিজ আর অল কাইন্ড অফ লজিস্টিক্স। বুঝা গেছে? স্যার আবার একটু বলেন লজিস্টিকটা। আমরা বলছি লজিস্টিক্স হচ্ছে এই ম্যাটেরিয়াল ফ্লো এর জন্য, প্রপার সাপ্লাই চেইন ফ্লো এর জন্য, ম্যাটেরিয়াল ফ্লো এর জন্য আমার যা যা সাপোর্টিং অ্যাক্টিভিটি লাগবে, ফাইন্যান্স লাগবে, অ্যাকাউন্টস লাগবে, কমার্শিয়াল লাগবে, তারপরে ট্রান্সপোর্ট লাগবে, এগুলো সব হচ্ছে লজিস্টিক। অর্ডার প্রসেসিং সব হচ্ছে লজিস্টিক, ব্যাংকের এলসি ওপেনিং সব হচ্ছে লজিস্টিক। বোঝা গেছে? জি স্যার। ওকে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন। আমরা মোটামুটি একদম শেষ দিকে চলে আসছি। ইন্টিগ্রেশন মানে কি বলেন তো? কম্বাইন্ড। হ্যাঁ, আচ্ছা। আমাদের যদি আমরা দেখি, আমাদের মূলত দুই সাইডের আছে, একটা হচ্ছে ইন্টারনাল, হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা দেখি কারো মনে আছে কিনা, এমআরপি পড়ার সময় আমরা বলছিলাম যে এমআরপি 3টা ডিপার্টমেন্ট ইন্টিগ্রেট করে বা 3টা ডিপার্টমেন্ট নিয়ে এমআরপি ডিল করে। বলেন তো কোন 3টা ডিপার্টমেন্ট, কারো মনে আছে কিনা? স্যার একটা হচ্ছে সেলস, হুম, স্যার প্রোডাকশন, পারচেজিং আর ডিস্ট্রিবিউশন। না না কাছাকাছি গেছিল। স্যার ইনভেন্টরি ক্যাপাসিটি। না 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 না, না সেলস আর হচ্ছে ওই দিকের স্যার তিনটা, মানে এই একটা এইচআর হচ্ছে ফাইন্যান্স এগুলো procurement, বাদ দিন। জি স্যার। একটা হচ্ছে প্রকিউরমেন্ট, একটা হচ্ছে প্রোডাকশন, আর হচ্ছে সেলস এন্ড ডিস্ট্রিবিউশন। সো দিস জি থ্রি আর স্যার। মাই ইন্টারনাল ডিপার্টমেন্টস। আর বাকি দুইটা হচ্ছে বাইরের কারা, একদিকে হচ্ছে আমার সাপ্লায়ার, সেও এক্সটার্নাল এন্টিটি, আমার কাস্টমার এক্সটার্নাল এন্টিটি। সো বেসিক্যালি আমরা যদি এখানে দেখি, সাপ্লায়ার থেকে জিনিস কিনে আমরা ফ্যাক্টরি তৈরি করি, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কাস্টমারের কাছে পাঠাই। সো প্রথমে আমাকে যখন ইন্টিগ্রেশনে যাব, তখন আমাকে দেখতে হবে আমি বাইরেরদেরকে পরে চিন্তা করব। হ্যাঁ, বাইরেরদেরকে পরে চিন্তা করব, আগে আমি দেখব আমার ভিতরেরদের কি অবস্থা। সো এইখানে ফার্স্ট আমি ইন্টিগ্রেট করবো আমার ইন্টারনাল যারা কম্পোনেন্টস আছে তাদেরকে। সো এই তিনটাকে আমি একত্র করব, কিন্তু ডাজন্ট মিন যে এই তিনটা, এটা মিন করে না যে এই তিনটাকে আমি ডিসলভ করবো, রেদার এই তিনটা ডিপার্টমেন্ট একই হারমোনিতে কাজ করবে। সো দিজ আর কল্ড ইন্টারনাল সাপ্লাই চেন। ঠিক আছে, এই তিনটা একই হারমোনিতে স্যার। কাজ করবে, এই জন্য আমাদের এইভাবে চিন্তা করতে হবে। নেক্সট যখন আমরা দেখবো যে এটা সাকসেসফুল হয়েছে, ইটস রিয়েলি ওয়ার্কিং প্রেটি ওয়েল, দেন আই উইল কনসিডার দ্য আদার টু। তখন আমি এদেরকে আমার ভিতরে নিয়ে আসবো। তার মানে কি, আমি যেভাবে চাবো সাপ্লাই সেভাবেই দিবে, আবার কাস্টমার যেভাবে চাবে আমি সেভাবে দিব। এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন। তাহলে 5, যে আমরা কি বলতেছি, যে আমাদের প্রথমে হচ্ছে ইন্টারনাল ডেভেলপ করতে হবে, এরপরে আউটসাইডে নিয়ে এক্সটার্নাল ডেভেলপ করতে হবে, করে আমরা সেটাকে বলবো ইন্টারনাল সাপ্লাই চেইন, ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন। এখন আমার কোশ্চেনটা হচ্ছে লাস্ট কোশ্চেন ফর টুনাইট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাপ্লাই চেইন অ্যান্ড ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন? আমাকে বলেন দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাপ্লাই চেইন অ্যান্ড ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন?
স্যার সাপ্লাই চেনে হচ্ছে প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ করে নিজেদের মতো, আর ইন্টিগ্রেশনে স্যার একত্রে কাজ করবে। আর কেউ? What is the difference between supply chain and integrated supply chain? আর ইন্টিগ্রেটেড স্যার সফটওয়্যার ইউজ হবে ডেফিনেটলি, ওদের ইনফরমেশন গুলো হচ্ছে ইন্টারনালি ওরা পাবে, রিয়েল টাইম ইনফরমেশন। আর সাপ্লাই চেন কি শুধু ইন্টারনাল সাপ্লাই চেন আর ইন্টিগ্রেটেড মানে ইন্টারনাল না, আমি এক্সটার্নাল বলছি দুটাই? ইন্টারনাল না, আমি বলছি সাপ্লাই চেইন ভার্সেস ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন। আচ্ছা, বলতো এই যে বেনিফিট গুলো আমরা আলাপ করলাম, এই বেনিফিট গুলা কি সাপ্লাই চেনে নাকি ইন্টিগ্রেটেড সাপ্লাই চেনে বলেন তো? সাপ্লাই চেনের। ইন্টিগ্রেটেড সাপ্লাই চেন স্যার। যদি আমাদের এলিমেন্ট গুলা ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন, মানে যদি আমাদের ইন্টিগ্রেশন না থাকে, তাহলে কি আমরা এই বেনিফিট গুলা পাবো? না স্যার। সো এই জন্য আসলে বেসিক্যালি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সাপ্লাই চেইন অ্যান্ড ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন। মডার্ন যে সাপ্লাই চেইন কনসেপ্ট, এখানে সাপ্লাই চেইন ইমপ্লাইজ ইন্টিগ্রেশন। আপনি কোথাও দেখবেন না কেউ ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন বলে, বলে সবাই সাপ্লাই চেইন, বাট সাপ্লাই চেইন ইমপ্লাইজ ইন্টিগ্রেশন। তার মানে এখন মডার্ন সিস্টেমে যে ইন্টিগ্রেশন না থাকলে সাপ্লাই চেইনই আমরা সেটাকে বলবো না। দ্যাট মিনস সাপ্লাই চেইন ইমপ্লাইজ ইন্টিগ্রেশন। এই জন্য there is no basic difference between supply chain and integrated supply chain. বোঝা গেছে? জি স্যার। Anyone have any more question? That's it আজকের জন্য। স্যার ইন্টিগ্রেটেড সাপ্লাই চেনের পেজটা একটু আরেকবার ওপেন করেন না? কোনটা, বেনিফিট নাকি ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন? স্যার ইন্টিগ্রেটেড সাপ্লাই চেনের ইন্টারনাল আর এক্সটার্নাল ডিপার্টমেন্ট যে শুরু করেছে। করতেছি একটু, জাস্ট হোল্ড অন। ইয়েস, স্যার এটার আগে। এটা আগে তো আর কিছু ছিল না, এটা জি স্যার এই তো। জি স্যার ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। Anyone else? Anything? তাহলে আমাদের ফাইনালের জন্য ম্যাথ শুধু 3টা চ্যাপ্টারেরই? না, চারটা just hold চ্যাপ্টার। on, hold on.